সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফাহাদ টিউটোরিয়ালের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ছি ইংরেজি প্রথম পত্র, ইউনিট 7, লেসন 5, লাভ ফর হিউম্যানিটি। সাথে আছে আমি শাহাদ জারিফ বিন মাহমুদ, অধ্যয়নরত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো আসো শুরু করা যাক। তো এই লেসনটিতে মূলত যে বিষয় আসলে আলোচনা করা হবে সেটা হচ্ছে যে মাদার টেরিসা এবং ওনার যে আশ্রম এবং তার যে কার্যক্রম এই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তোমরা জেনে থাকবে যে মাদার টেরিসা হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত হিউম্যানিটেরিয়ান, যিনি এই সাবকন্টিনেন্টের মানুষ এবং বিশেষত কলকাতার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য তিনি অনেক অবদান রেখেছেন, তিনি অনেক কিছু করেছেন এবং তার যে কাজ এবং তার কাজের পরিধি, তার কাজ কী ধরনের ছিল সেগুলো সম্পর্কে আমরা এই লেসনটি থেকে একটি আইডিয়া পাবো। এবং আরেকটি বিষয়, এই লেসনটি কিন্তু আমাদের এসএসসি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা তোমরা এখানে দেখবে যে এই লেসনটি ইতোপূর্বে এসএসসির রাজশাহী বোর্ড 2020, চট্টগ্রাম বোর্ড 2025 এবং চট্টগ্রাম বোর্ড 2024 সহ ময়মনসিংহ বোর্ড 2022 কিন্তু ইতোপূর্বে এসেছে। এবং এখন আসলে এমন একটা সময় যে তোমাদের বই, লেসন্স, চ্যাপ্টার সবগুলোই কিন্তু আপডেট হচ্ছে। সুতরাং এই আপডেটের সময়টাতেও যেই লেসনটা আসলে এতবার এসেছে, ইউ ক্যান মোস্ট ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটার গুরুত্বটা কতটা সেটা তোমরা বুঝতে পারছো। তো আসো আর দেরি না করে আমরা আমাদের লেসনের মেইন টেক্সটে চলে যাই। আচ্ছা, তো প্রথমেই তোমরা দেখতে পাবে যে আমাদের এটা হচ্ছে ফার্স্ট স্লাইড। Mother Teresa was moved by the sight of the sick and dying on the streets of Kolkata. আচ্ছা, তো এখানে কি বলা হয়েছে? মাদার টেরেসা উনি কি হয়েছিলেন? উনি মুভড হয়েছিলেন। মুভড বাই মানে কি? মুভড বাই মানে হচ্ছে বিচলিত। তিনি বিচলিত হয়েছিলেন বা তিনি আসলে খুব অবাক হয়েছিলেন। তিনি কেন অবাক হয়েছিলেন? বাই দ্য সাইট। সাইট অর্থ কি? সাইট অর্থ হচ্ছে দৃশ্য। তিনি দৃশ্য দেখে অবাক হয়েছিলেন। কিসের দৃশ্য? অফ দ্য সিক অ্যান্ড ডাইং, অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। সিক অ্যান্ড ডাইং মানে কি? সিক মানে হচ্ছে যারা অসুস্থ, ডাইং অর্থ কি? ডাইং অর্থ হচ্ছে যারা মৃতপ্রায়, যারা মৃতপ্রায় তাদেরকে দেখে তিনি আসলে কি হয়েছিলেন? বিচলিত হয়েছিলেন। অন দ্য স্ট্রিটস অফ কলকাতা, স্ট্রিট অর্থ হচ্ছে পথ। তিনি কলকাতার পথে তাদেরকে দেখে তিনি বিচলিত হয়েছিলেন। আচ্ছা, তারপর তিনি কি করলেন? শি ফাউন্ডেড আ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। অর্থাৎ তিনি ফাউন্ড করলেন। ফাউন্ড করা অর্থ কি? ফাউন্ড করা অর্থ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। তিনি প্রতিষ্ঠা করলেন। তিনি প্রতিষ্ঠা করলেন কি? আ হোম। হোম মানে কি? হোম মানে হচ্ছে আশ্রম। আমরা জানি আশ্রম মানে হচ্ছে সাধারণত কোনো প্রকারের একটা আশ্রয় কেন্দ্র, যেটা হয়তো যারা ডিসঅ্যাডভান্টেজড বা যারা হয়তো আসলে দুর্দশাগ্রস্ত মানুষ আছেন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলোকে আমরা আশ্রম বলি অনেক সময়। তো শি ফাউন্ডেড, ফাউন্ডেড শব্দটা কিন্তু একটা বিশেষ শব্দ। আমরা জানি যে আমাদের ইংরেজিতে ফাউন্ড অর্থ কি? ফাউন্ড অর্থ মানে হচ্ছে কোনো কিছু পাওয়া। ফাউন্ডের পাস্ট, ফাউন্ড হচ্ছে পাস্টেই, যখন আমরা কোনো কিছু খুঁজে পেয়েছিলাম সেটার পাস্টটাকে কিন্তু আমরা বলছি ফাউন্ড। ফাউন্ডের প্রেজেন্টটা কি? ফাউন্ডের প্রেজেন্টটা হচ্ছে ফাইন্ড। কিন্তু এই ফাউন্ডের সাথে যখন আবার তুমি ইডি যুক্ত করো তখন কি আসছে? ফাউন্ডের সাথে আমরা ইডি যুক্ত করলাম, তখন কি আসছে? তখন আসছে ফাউন্ডেড। এই ফাউন্ডেড অর্থ কিন্তু আবার হচ্ছে প্রতিষ্ঠা করা বা গঠন করা। গঠন করা অথবা ওখানে যেটা আমরা দিলাম প্রতিষ্ঠা করা, দুটাই ফাউন্ডেড শব্দটার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, তো তিনি একটা আশ্রম গঠন করলেন কাদের জন্য? ফর দ্য ডাইং ডেস্টিটিউট। ডেস্টিটিউট অর্থ কি? ডেস্টিটিউট অর্থ হচ্ছে হতদরিদ্র। যারা আসলে একদমই দরিদ্র, একদমই নিঃস্ব, যাদের আসলে কিছুই নেই এরকম, এবং তার মধ্যে আবার তারা মৃতপ্রায়, এই ধরনের মানুষের জন্য তিনি কি গঠন করলেন? তিনি গঠন করলেন নির্মল হৃদয়। তার প্রতিষ্ঠানের নামটা জেনে রাখা আসলে আমাদের জন্য একটু এখানে জরুরি। তিনি গঠন করলেন নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। নির্মল হৃদয় অর্থ কি? নির্মল হৃদয় মানে হচ্ছে যে হার্ট বা যে হৃদয়টা আসলে
ক্লিন বা যেটা পবিত্র, তিনি যেহেতু একটা পবিত্র ইচ্ছা থেকে তিনি নিজেও একজন নান ছিলেন এবং এই জন্য আসলে পবিত্র একটা আকাঙ্ক্ষা থেকেই তিনি কিন্তু প্রতিষ্ঠানটা সৃষ্টি করেছিলেন, যেই জন্য আসলে এটার নাম কি দেওয়া হয়, নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। শি অ্যান্ড হার ফেলো নানস ব্রট দ্য ডাইং পিপল অফ দ্য স্ট্রিটস অফ কলকাতা ইনটু দিস হোম। আচ্ছা, অর্থাৎ উনি এবং হার ফেলো নানস, হার ফেলো নানস মানে কি, নানস অর্থ কি, নানস অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। অর্থাৎ খ্রিস্ট ধর্মে পুরুষ সন্ন্যাসীদের পাশাপাশি দেখা যায় যে নারীরাও সন্ন্যাসী রূপে কাজ করে থাকেন এবং তাদেরকে সাধারণত নান হিসেবে রেফার করা হয়। আমাদের মাদার টেরেসাও কিন্তু এমন একজন নান ছিলেন। অর্থাৎ উনি এবং ওনার ফেলো নানসরা যারা ছিলেন তারা মিলে কি করলেন, দে ব্রট, ব্রট মানে কি, ব্রট মানে হচ্ছে নিয়ে আসা, কাদেরকে নিয়ে আসলেন, ব্রট দ্য ডাইং পিপল মানে মৃতপ্রায় মানুষ যারা ছিল, মৃতপ্রায় লোক যারা ছিল তাদেরকে কি করলেন, অফ দ্য স্ট্রিটস অফ কলকাতা মানে কলকাতার পথ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে কোথায় নিয়ে আসলেন, টু দিস হোম, এই আশ্রমে। অর্থাৎ উনি এবং ওনার যে সাথে নানসরা ছিলেন সবাই মিলে এই যে ডাইং ডেস্টিটিউট বা আমাদের মৃতপ্রায় হতদরিদ্র একদম মানে যাদের আসলে খুবই সমীচীন অবস্থা, এই ধরনের মানুষজনকে তারা কি করলেন, তারা তাদের যে আশ্রয় কেন্দ্রটি আছে সেখানে তারা নিয়ে আসলেন। এরপর কি হলো, আচ্ছা এরপরে দে ওয়ার লাভিংলি লুকড আফটার and cared for. They were lovingly looked after and cared for. অর্থাৎ কি হলো, তাদেরকে যত্ন করা হলো, cared for মানে তো হচ্ছে যত্ন করা, তাদেরকে যত্ন করা হলো লাভিংলি। লাভিংলি মানে কি, লাভিংলি মানে হচ্ছে উইথ লাভ বা ভালোবাসার সাথে তাদেরকে কি করা হলো, যত্ন করা হলো। আর এটার সাথে সাথে তাদেরকে আবার লুক আফটার করা হলো। লুক আফটার মানে কি, লুক আফটার মানে হচ্ছে তোমার দেখাশোনা করা, অর্থাৎ তাদের যত্ন এবং দেখাশোনা করা হলো কিসের সাথে, ভালোবাসার সাথে। Since then, many men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়। অর্থাৎ since then মানে কি, since then মানে হচ্ছে তখন থেকে, তখন থেকে অর্থাৎ কি, তখন থেকে হচ্ছে যখন থেকে এটা প্রতিষ্ঠা করা হয় তখন থেকে মেনি মেন, উইমেন এন্ড চিলড্রেন, অনেক পুরুষ, মহিলা এবং শিশুদেরকে হ্যাভ বিন টেকেন, তাদেরকে নেওয়া হয়েছে, কোত্থেকে নেওয়া হয়েছে, ফ্রম দ্য স্ট্রিটস অ্যান্ড ক্যারিড টু নির্মল হৃদয়, অর্থাৎ তাদেরকে নির্মল হৃদয় নিয়ে যাওয়া হয়েছে এই সময়টাতে। তো তোমাদের মনে হয়তো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকতে পারে যে কোন সময়ের কথা এখানে বলা হচ্ছে। মাদার টেরেসা মূলত তার কার্যক্রম 1946 থেকে প্রায় ওনার মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ 1997 পর্যন্ত পুরোটা সময় পরিচালনা করেছেন এবং 1946 মানে তোমরা বুঝতেই পারছো সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে আমাদের এই যে বেঙ্গল অর্থাৎ ইন্ডিয়ায় খুব, বিশেষত বেঙ্গলে একটা খুব বাজে রকমের ফ্যামাইন সে সময় ছিল, অর্থাৎ দুর্ভিক্ষ ছিল। তো এই সময় আসলে দেখা যেত যে অনেক মানুষ না খেতে পেয়ে মারা যেত এবং এই সময়গুলোতে আসলে মূলত মাদার টেরেসা ওনার কাজের পরিধিটা আস্তে আস্তে বৃদ্ধি করেন। আচ্ছা, তো এরপরে কি আছে, দিজ আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর পিপল। অর্থাৎ আনলাভড অর্থ কি, আনলাভড অর্থ হচ্ছে উইদাউট লাভ, অ্যান্ড আনকেয়ার্ড ফর, আনকেয়ার্ড ফর মানে কি আবারও উইদাউট কেয়ার বা ল্যাকিং কেয়ার। ল্যাকিং কেয়ার। তো এই যে যারা
উইদাউট লাভ, যারা আসলে ভালোবাসা বিবর্জিত এবং যত্ন বিবর্জিত ছিল, এই ধরনের মানুষগুলো তারা কি পেত? দিস পিপল গেট অ্যান অপরচুনিটি। অপরচুনিটি মানে কি? অপরচুনিটি মানে সুযোগ। তো তারা একটা সুযোগ পেত। কিসের সুযোগ? টু ডাই। শুনেই মনে হচ্ছে যে মৃত্যুর সুযোগ পাওয়া এটা আবার কেমন কথা? ভ্যালিড কোয়েশ্চেন। পুরো বাক্যটা পড়লে বুঝতে পারবে। They get an opportunity to die in an environment of kindness and love. তারা একটা পরিবেশ পেত। এনভায়রনমেন্ট মানে কি? এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। কিসের পরিবেশ পেত তারা? অফ কাইন্ডনেস। কাইন্ডনেস অর্থ কি? কাইন্ডনেস অর্থ হচ্ছে আমাদের মায়া। কাইন্ডনেস অ্যান্ড লাভ, অর্থাৎ মায়া এবং ভালোবাসার একটা পরিবেশ তারা পেত। অর্থাৎ এই মানুষগুলো আসলে তারা এত খারাপ কন্ডিশনে জীবন নির্বাহ করতো, বা জীবন নির্বাহ করতে এসেন্সিয়ালি দে লাইভস ওয়্যার স্টপড। তো তারা আসলে এত খারাপ অবস্থায় ছিল যে তারা যে ভালোভাবে মারা যাবে অতটুকু অপরচুনিটিও তাদের আসলে অনেক সময় পাওয়ার সুযোগ থাকতো না, এবং সেই সুযোগটা আসলে করে দিত নির্মল হৃদয়ে। কিভাবে? তারা তাদেরকে অ্যাটলিস্ট শেষ দিনগুলো যেন তারা ভালোভাবে কাটাতে পারে এমন একটা সুযোগ করে দিত। ইন দেয়ার লাস্ট আওয়ার্স। লাস্ট আওয়ার্স মানে কি? লাস্ট আওয়ার্স মানে হলো শেষ সময়। শেষ সময় দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ। হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ, এখানে হিউম্যান লাভ মানে তো মানুষের ভালোবাসা। ডিভাইন অর্থ মানে কি? ডিভাইন অর্থ হচ্ছে ঐশ্বরিক ভালোবাসা। এটা যেন তারা পেত। অ্যান্ড ক্যান ফিল, কি ফিল করতে পারতো? দ্যাট দে আর অলসো, তারাও চিলড্রেন অফ গড, যে তারাও যেন চিলড্রেন অফ গড। আচ্ছা, তো চিলড্রেন অফ গড কথাটা কেন আসলো এখানে? খ্রিস্ট ধর্মে এটা মনে করা হয়ে থাকে যে পৃথিবীতে যারা মানুষ আছে সবাই হচ্ছে স্রষ্টার সন্তান। এটা খ্রিস্ট ধর্মে মনে করা হয়ে থাকে। তো এটা তাদের বিশ্বাস যে সবাই আসলে এই মানে স্রষ্টার সন্তান। তো সেখান থেকে আসলে মূলত এই কথাটা এসছে যে দে ক্যান অলসো থিঙ্ক দ্যাট দে আর দ্য চিলড্রেন অফ গড। তারা ঐশ্বরিক ভালোবাসা পেত এবং মানুষের ভালোবাসাটাও তারা তাদের শেষ সময় পেত। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ which is pretty representative of what life used to be like for these people back then. এই ধরনের মানুষগুলোর জন্য সে সময় আসলে জীবনটা কেমন ছিল এটা তার একটা খুব উৎকৃষ্ট উদাহরণ। তোমরা এখানে দেখবে যে একটা মানুষ যে এখানে আছে, আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরায়, বাট একদমই মানুষটা কঙ্কালসার। তোমরা সেই সময় বেঙ্গল ফ্যামাইন লিখে যদি তোমরা গুগল বা কোনো সার্চ ইঞ্জিনে খুঁজে দেখো, তোমরা দেখতে পাবে যে কি পরিমাণ দুরবস্থা এবং কিরূপ দুর্দশা সেই সময়কার মানুষের ছিল। অর্থাৎ খুবই খারাপ পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাঙালির ছিল। তোমরা এটা লিখে সার্চ করবে। বেঙ্গল ফ্যামাইন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু। পোস্ট মানে হচ্ছে পরবর্তী, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই আমাদের বেঙ্গল অঞ্চলে বা আমাদের বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল সেটার ডেভাস্টেশন কী রূপ সেটা তোমরা এটা সার্চ করে অবশ্যই দেখবে। আর এটা আসলে ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। কি পরিমাণ অপারেশন এই ইংরেজ আমলে বাঙালির উপর হয়েছিল এবং সমগ্র ভারতবর্ষের উপর হয়েছিল সেটা তোমরা এখানে একটা রিপ্রেজেন্টেশন পাবে। আচ্ছা, এরপরে দ্য missionaries of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily for some more years in a caring environment. আচ্ছা, এখানে আমাদের মিশনারি অর্থ কি? মিশনারি অর্থ হচ্ছে ধর্মপ্রচারক। মিশনারি অর্থ ধর্মপ্রচারক। ধর্মপ্রচারক
মিশনারিজ এবং খ্রিস্ট ধর্মের ধর্মপ্রচারকদেরকেই মূলত আসলে মিশনারি বলা হয়ে থাকে। তো এই তাদেরকে বলা হতো দ্য মিশনারিজ অফ চ্যারিটি। চ্যারিটি মানে কি? চ্যারিটি মানে হচ্ছে তোমার দানশীলতা, বা এখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে পরোপকার। তো দুঃখিত, পরোপকার। আচ্ছা, তো দেখা যেত কি, excuse me, there was an error. আচ্ছা, সো এক্সট্রিমলি সরি ফর দ্য এরর। সো দেখা যেত যে, ওকে কাফি করে দেবো এখানে। আচ্ছা, সো চ্যারিটি মানে কি? চ্যারিটি মানে হচ্ছে পরোপকার। তো এই ধর্মপ্রচারকরা যারা হচ্ছে তার সাথে কাজ করতেন তাদেরকে বলা হতো মিশনারিজ ফর চ্যারিটি। মাদার টেরিসার সাথে যারা কাজ করতেন এবং তারা কি চেষ্টা করতেন? টু ফাইন্ড জবস, তারা চাকরি খুঁজে দেওয়ার চেষ্টা করতেন ফর দোজ হু সার্ভাইভ, যারা বেঁচে যেত। কারণ আসলে এখানে যারা আসতো তারা খুব ডায়ার কন্ডিশনে আসতো, খুব খারাপ অবস্থায় আসতো। তাদের মধ্যে থেকে যারা বেঁচে যেত তাদের জন্য চাকরি খোঁজা হতো, অথবা সেন্ড দেম, তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো কোথায়? টু হোমস। এই হোম মানে কি বাড়ি? না, এই হোম মানে হচ্ছে আশ্রম। তাদেরকে আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো, ওয়ার দে ক্যান লিভ হ্যাপিলি, মানে আনন্দের সাথে বাঁচতে পারতেন। আনন্দের সাথে বাঁচতে পারতেন ফর সাম মোর ইয়ার্স, আরো কয়েক বছর, ইন আ কেয়ারিং এনভায়রনমেন্ট। কেয়ারিং অর্থ কি? কেয়ারিং অর্থ হচ্ছে যত্নশীল। একটা যত্নশীল পরিবেশে আরো কয়েক বছর তারা বাঁচতে পারতেন, এমন একটা জায়গায় তাদেরকে আসলে পাঠিয়ে দেওয়া হতো ওয়ান্স দে সার্ভাইভড, যদি তারা বেঁচে যেত। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাদার টেরিসার যে সংগঠন বা তার যে মানে প্রতিষ্ঠানটা, তার সাথে কাজ করতেন যেসব নারীরা, এখানে এটা তাদেরই একটা ছবি। তারা এরকম সাদা শাড়ি পরতেন, নীল পাড় সহ। মাদার টেরিসা নিজেও এরকমই একটা শাড়ি পরতেন, তোমরা হয়তো জানো। সামনে আমরা মাদার টেরিসার ছবি দেখবো, এর আগেও বোধহয় স্লাইডের মধ্যে ছিল। তো এটাই আর কি, তারা ছিলেন হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। আচ্ছা, রিগার্ডিং কমিটমেন্ট টু দ্য ফ্যামিলি, মাদার টেরিসা সেড, পরিবারের প্রতি কমিটমেন্টের ক্ষেত্রে মাদার টেরিসা কি বললেন? কমিটমেন্ট অর্থ হচ্ছে অঙ্গীকার। পরিবারের প্রতি অঙ্গীকারের ক্ষেত্রে মাদার টেরিসা কি বললেন? বললেন যে মেবি, মেবি মানে কি? মেবি মানে হয়তো। হয়তো ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে, উই হ্যাভ সামবাডি, কেউ হয়তো একটা আছে, হু ইজ ফিলিং লোনলি, এমন কেউ হয়তো আছে যে হয়তো একাকী বোধ করছে। হু ইজ ফিলিং সিক, কেউ হয়তো অসুস্থ বোধ করছে। হু ইজ ফিলিং ওয়ারিড, এমন কেউ হয়তো আছে যারা হয়তো লোনলি। লোনলি অর্থ কি? লোনলি অর্থ হচ্ছে একা বা নিঃসঙ্গ। এমন কেউ আছে যে হয়তো একেবারে একা। এমন কেউ আছে যে হয়তো সিক, বা যে হয়তো আসলে অসুস্থ। এমন কেউ আছে যে হয়তো আসলে ওয়ারিড, বা সে হয়তো কি চিন্তিত। কেউ একটা হয়তো, সে হয়তো চিন্তাগ্রস্ত। তো আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি? কাদের জন্য? ফর দেম, আমরা কি সেখানে তাদের জন্য আছি?
আর উই উইলিং, উইলিং মানে কি? উইলিং মানে হচ্ছে ইচ্ছুক। আমরা কি ইচ্ছুক টু গিভ, তাদেরকে দিতে, কি দিতে? গিভ আনটিল ইট হার্টস, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না বিষয়টা আমাদের জন্য কঠিন হয়ে যায়, আমরা তখন পর্যন্ত আমাদের পরিবারের সাথে কি আমরা থাকতে রাজি আছি? যতক্ষণ পর্যন্ত না এটা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, টু বি উইথ আওয়ার ফ্যামিলিজ, অর নাকি ডু উই পুট আওয়ার ওন ইন্টারেস্ট ফার্স্ট। ইন্টারেস্ট অর্থ কি? ইন্টারেস্ট অর্থ হচ্ছে স্বার্থ। তো আমরা কি আমাদের স্বার্থটা আগে দেখছি, নাকি আমরা তাদেরকে দিতে প্রস্তুত থাকছি? এই বিষয়ে কিন্তু তিনি আমাদেরকে, মাদার টেরিসা প্রশ্ন করেছেন। উই মাস্ট রিমেম্বার, আমাদের অবশ্যই মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দ্যাট লাভ, ভালোবাসা, বিগিনস অ্যাট হোম, ভালোবাসা কিন্তু ঘরেই শুরু হয়। তুমি পৃথিবীর প্রতি যদি ভালোবাসা দিতে চাও, তুমি যদি মানব জাতিকে ভালোবাসা দিতে চাও, তোমার সেই ভালোবাসাটা কাল্টিভেট করা শুরু করতে হবে। সেটা আবার শুরু করতে হবে কোথায়? তোমার নিজের ঘরে। এখানে লাভ বলতে কি বোঝানো হয়েছে? এখানে লাভ মানে হচ্ছে আমার লাভ ফর হিউম্যানিটি। মানব জাতির প্রতি যে ভালোবাসাটা, সেটা কোথায় শুরু হয়? সেটা ঘরে শুরু হয়, অর্থাৎ নিজ ঘরে। নিজ ঘরে শুরু হয়। উই মাস্ট অলসো রিমেম্বার, আমাদের এটাও মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? দ্যাট দ্য ফিউচার অফ হিউম্যানিটি, মানব জাতির ভবিষ্যৎ, পাসেস থ্রু, পাসেস থ্রু মানে কি? পাসেস থ্রু মানে হচ্ছে অতিবাহিত হয় বা প্রবাহিত হয়। কিসের মধ্যে দিয়ে প্রবাহিত হয়? পাসেস থ্রু ফ্যামিলি, নিজ পরিবারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? মানব জাতির ভবিষ্যৎ। অর্থাৎ মনে করো, আজকে যদি সবাই তাদের নিজেদের পরিবারের প্রতি আনগ্রেটফুল হওয়া শুরু করে, তখন ইভেনচুয়ালি দেখা যাবে যে পুরো মানব জাতি আস্তে আস্তে এই যে কাইন্ডনেসের যে ভ্যালুটা, সেটা আমরা বা আমাদের যে মানে মায়া, মমতা, দরদ, আমরা এগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলবো। এবং হারিয়ে ফেললে কি হবে? তখন দেখা যাবে যে পুরো মানব জাতি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এই ব্যাপারটাই কিন্তু তিনি বলেছেন যে লাভ মাস্ট বিগিন অ্যাট হোম অ্যান্ড উই মাস্ট রিমেম্বার দ্যাট দ্য ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি। আচ্ছা, এখানে তোমরা দুটো ছবি দেখতে পাবে। মাদার টেরিসা একজন মানে হতদরিদ্র, সে হয়তো অনেকদিন ধরে খায়নি, এরকম একজন মানুষের প্রতি তিনি তার সাথে কথা বলছেন। এবং এখানে তোমরা দেখতে পাবে যে একটা বাচ্চা, তাকে উনি কোলে করে হয়তো কোথাও একটা নিয়ে যাচ্ছেন। তো উনি আসলে যেটা মানব জাতির জন্য করেছেন, সেটা আসলে মানে অসামান্য। তিনি সব ক্ষেত্রেই তিনি অবদান রেখেছেন। আচ্ছা, এরপর কি আছে? মাদার টেরিসাস ওয়ার্ক, মাদার টেরিসাস ওয়ার্ক হ্যাজ বিন রেকগনাইজড। রেকগনাইজড অর্থ কি? রেকগনাইজড অর্থ হচ্ছে আমার স্বীকৃত। তার কাজটা স্বীকৃত হয়েছে কোথায়? থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে। সারা বিশ্বে তাদের এই কাজটা স্বীকৃত হয়েছে। অ্যান্ড শি রিসিভড, তিনি রিসিভ করেছেন মানে কি? তিনি পেয়েছেন। তিনি কি পেয়েছেন? আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস, অর্থাৎ তিনি অনেকগুলো কি পেয়েছেন? পুরস্কার পেয়েছেন। তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। কি কি পুরস্কার উনি পেয়েছেন? দিস ইনক্লুড পোপ জন পল দ্য 23rd পিস প্রাইজ, অর্থাৎ 23তম জন পল পিস পুরস্কার পেয়েছেন। তিনি পেয়েছেন দ্য নেহেরু প্রাইজ ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 1972, অর্থাৎ 1972 সালে তিনি কি পেয়েছেন? দ্য নেহেরু প্রাইজ ফর দ্য প্রমোশন অফ পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটা উনি 1972 সালে পেয়েছেন। উনি 1979 সালে পেয়েছেন দ্য বলজন প্রাইজ 1979, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি নোবেল প্রাইজ, নোবেল পিস প্রাইজ তিনি পেয়েছেন বিশ্ব শান্তিতে। তিনি নোবেল পেয়েছেন কবে? 1979, 1979 সালে।
এবং সর্বশেষ তিনি ভারতরত্ন পেয়েছেন 1980-তে। এবং তোমরা হয়তো জেনে থাকবে যে এই পুরস্কারগুলো কিন্তু শুধুমাত্র পুরস্কারই না, এই পুরস্কারগুলোর কিন্তু একটা বড় মনিটারি ভ্যালুও থাকে, অর্থাৎ একটা আর্থিক অনুদানও কিন্তু এটার সাথে থাকে, এবং এই অনুদানগুলো তিনি সম্পূর্ণরূপে ব্যয় করেছেন আবারও মানুষের সেবা করার প্রতি। আচ্ছা, এরপর মাদার টেরিসা ডাইড অ্যাট দ্য এজ অফ 87। তিনি কত বছর বয়সে মৃত্যুবরণ করলেন? তিনি ডাইড অ্যাট দ্য এজ অফ 87। তিনি 87 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। কবে মৃত্যুবরণ করলেন? অন 5th সেপ্টেম্বর 1997। তিনি 1997 সালের 5 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। The world salutes her for her love and compassion for humanity. বিশ্ব তাকে শ্রদ্ধা জানায়। কিসের জন্য শ্রদ্ধা জানায়? শ্রদ্ধা কিসের জন্য শ্রদ্ধা জানায়? ফর হার লাভ অ্যান্ড কম্প্যাশন। কম্প্যাশন অর্থ কি? কম্প্যাশন অর্থ হচ্ছে মমতা। ফর হিউম্যানিটি অর্থাৎ মানব জাতি। অর্থাৎ মানব জাতির জন্য তার যে ভালোবাসা এবং মমতা, এটার জন্য সারা বিশ্ব তাকে শ্রদ্ধা জানায়। She has taught us how to extend our hand towards those who need our love and support irrespective of their creed, caste and religion. অর্থাৎ তিনি আমাদের, she has taught us, তিনি আমাদের শিখিয়েছেন কি শিখিয়েছেন? হাউ টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড, হাত বাড়িয়ে দিতে। কিসের দিকে হাত বাড়িয়ে দিতে? টুয়ার্ডস দোজ, তাদের দিকে, হু নিড আওয়ার লাভ, যাদের আমাদের ভালোবাসাটা প্রয়োজন, অ্যান্ড সাপোর্ট, আমাদের সাপোর্টটাও তাদের প্রয়োজন, ইররেসপেক্টিভ। ইররেসপেক্টিভ অর্থ হচ্ছে নির্বিশেষে। কি নির্বিশেষে? অফ ক্রিড। ক্রিড মানে হচ্ছে ফেইথ বা বিশ্বাস। কাস্ট মানে হচ্ছে তোমার জাত বা রেস। রিলিজিয়ন মানে তো অফকোর্স ধর্ম। অর্থাৎ মানুষের সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে মানুষ যেন মানুষের প্রতি দাঁড়ায়, এটাই ছিল মাদার টেরিসার অন্যতম লক্ষ্য। এবং তিনি আমাদেরকে তাদের প্রতি, সবার প্রতি এসেনশিয়ালি যার আমাদের সাপোর্ট এবং ভালোবাসা দরকার, সে যদি মানুষ হয়ে থাকে, যারই হোক সেটা, তার প্রতি আমাদের সাপোর্ট যেন আমরা তার প্রতি হাতটা বাড়িয়ে দিই এবং সাপোর্ট দেখাই, সেটাই মাদার টেরিসা আমাদেরকে শিখিয়েছেন। এখানে তোমরা দেখতে পাবে মাদার টেরিসার হয়তোবা তার ফিউনারেল কিংবা তারকে সম্মান জানিয়ে কোনো একটা সেরেমনি এখানে পালিত হচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে the picture of Mother Teresa draped in a white and blue bordered sari with a wrinkled face, ever soft eyes and a saintly smile lives on in our mind. অর্থাৎ মাদার টেরিসার সাদা এবং নীল শাড়ি পেঁচানো ছবি, তা এবং তার যে নরম চোখ এবং তার যে আসলে একটা মানে একটা পবিত্র একটা হাসি, এটা সবসময় আমাদের স্মৃতিতে অটুট থাকবে। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ যে মাদার টেরিসা একটা ছবি, উনি সবসময় যেটা পরতেন সাদা শাড়ি নীল পাড় সহ ওইটা, এবং উনি আসলে খুব হাস্যোজ্জ্বলভাবে তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তার এই জিনিসটাই আসলে, তার এই যে ভঙ্গিমাটা, তার যে মানব জাতির প্রতি যে ভালোবাসাটা, এটা সবসময় আমাদের স্মৃতিতে কিন্তু থাকবে। এবং এখানে দ্য পিকচার অফ মাদার টেরিসা, পিকচার মানে হচ্ছে আমাদের এখানে ছবি বা এখানে মূলত দৃশ্য বুঝিয়েছে পিকচারের মাধ্যমে। দ্য পিকচার অফ মাদার টেরিসা ড্রেপড, ড্রেপড মানে কি? জড়ানো।
জড়ানো, কি জড়ানো? ইন আ হোয়াইট অ্যান্ড ব্লু বর্ডার্ড, বর্ডার্ড মানে কি? বর্ডার মানে হচ্ছে পাড়। হোয়াইট অ্যান্ড ব্লু, সাদা এবং নীল বর্ডার শাড়ি, উইথ আ রিঙ্কেলড ফেস। রিঙ্কেলড ফেস মানে কি? তার মুখের চামড়াটা যেটা ছিল সেটা আসলে কুঁচকে গিয়েছিল, বা তিনি যেহেতু আসলে বয়স্ক ছিলেন তার যে বয়সের ছাপটা সেটা এখানে বোঝানো হয়। এভার সফট আইস, সর্বদা তার যে নরম চোখ, অ্যান্ড সেন্টলি স্মাইল। সেন্টলি মানে কি? সেন্টলি মানে হচ্ছে পবিত্র। তার যে সেন্টলি স্মাইল, তার যে পবিত্র হাসি, লিভস অন। লিভস অন মানে কি? বেঁচে থাকে। কোথায় বেঁচে থাকে? ইন আওয়ার মাইন্ড। অর্থাৎ মাইন্ড মানে কি? মাইন্ড মানে হচ্ছে মন। অর্থাৎ আমাদের মনে তার এই দৃশ্যটা কিন্তু সব সময় বেঁচে থাকে। তার যে কাজ সেটাও কিন্তু আমাদের মনে সবসময় বেঁচে থাকে। তো এটাই ছিল মোটামুটি আমাদের লাভ ফর হিউম্যানিটি যে মেইন টেক্সটটা, সিন প্যাসেজের। এখন আমরা এটার কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখব। কাস্ট অর্থ কি? কাস্ট অর্থ হচ্ছে ক্লাস অথবা রেস। মূলত আগের দিনে যে জাত প্রথার কথা বলা হয়ে থাকে সেই জাত শব্দটাই এটার ইংরেজি অর্থটা হচ্ছে কাস্ট। সো দ্যাট ইজ কাস্ট, ক্লাস অর রেস। চ্যারিটি, চ্যারিটি মানে কি? চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা অথবা ফিলান্থ্রফি। আচ্ছা, কমিটমেন্ট। কমিটমেন্ট অর্থ কি? কমিটমেন্ট অর্থ হচ্ছে অঙ্গীকার করা অথবা প্রমিস অর প্লেজ, এটা হচ্ছে কমিটমেন্ট। কম্প্যাশন কি? কম্প্যাশন অর্থ হচ্ছে মানুষের প্রতি আমাদের যে মায়া বা দরদ বা মমতাটা, সেটাই হচ্ছে কম্প্যাশন। কম্প্যাশন অর্থ কি? কম্প্যাশন অর্থ সিম্প্যাথি অথবা এমপ্যাথি, সেটা হচ্ছে আমাদের কম্প্যাশন। আচ্ছা, এরপর আছে ক্রিড। ক্রিড অর্থ কি? ক্রিড অর্থ হচ্ছে ফেথ, বিলিফ আর ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাসটা যেটা আমাদের কাজ করে সেটাই হচ্ছে মানুষের ক্রিড। এরপরে কি আছে? এরপর হচ্ছে ডেস্টিটিউট। ডেস্টিটিউট অর্থ কি? ডেস্টিটিউট অর্থ পুয়ার বা পেনিলেস, অর্থাৎ একেবারেই যে হতদরিদ্র তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো ডেস্টিটিউট। রেকগনাইজ, রেকগনাইজ মানে কি? অ্যাকনলেজ অর অ্যাডমিট, মানে চিহ্নিত করা অথবা কোনো কিছু আসলে সেটাকে মানে সেটা মানে প্রতিষ্ঠিত হওয়া মানুষের কাছে, সেটাকে আমরা কি বলবো? আমরা সেটাকে বলবো রেকগনাইজ। সেন্টলি, সেন্টলি মানে কি? হোলি অথবা পায়াস অথবা পবিত্র। আচ্ছা, সেলুট মানে কি? সেলুট অর্থ হচ্ছে গ্রিট অর অ্যাড্রেস অর সেলুট। এখানে মূলত আসলে যেটা বোঝানো হয়েছিল যে তুমি যখন কাউকে দেখো, আমাদের সামরিক বাহিনীতে যে সেলুট দেয় সেটা কিন্তু হচ্ছে তুমি কাউকে সম্মান জানাচ্ছ, অভিবাদন জানাচ্ছ। কিন্তু ওনার এই ক্ষেত্রে সেলুট যখন আমরা বলছি, এটা আসলে মূলত ওনাকে পুরো বিশ্ব ওনার কাজের জন্য যে সম্মানটা প্রদর্শন করে সেটা মূলত কি এখানে প্রকাশ পেয়েছে। আচ্ছা, এরপর কি আছে? সার্ভাইভ। সার্ভাইভ অর্থ হচ্ছে লিভ অথবা এক্সিস্ট, মানে কোনোভাবে বেঁচে থাকাটা যেটা অথবা বেঁচে ফেরাটা সেটাকে হচ্ছে সারপ্রাইজ। রিঙ্কেলড অর্থ থেকে ক্রাম্পেলড। ক্রাম্পেলড অর্থ থেকে ক্রাম্পেলড অর্থ হচ্ছে কুচকানো অথবা দুমড়ে যাওয়া, সেটাকে আমরা বলছি রিঙ্কেলড। আচ্ছা, এরপরে আমরা এখন কিছু এমসিকিউ দেখবো আমাদের এই প্যাসেজ থেকে। প্রথম এমসিকিউটা কি? এস্টাবলিশমেন্ট অফ নির্মল হৃদয় primarily reflects মাদার টেরিসা's belief that, অর্থাৎ নির্মল হৃদয়ে প্রতিষ্ঠার পিছে মাদার টেরিসার যে বিশ্বাসটা প্রতিফলিত হয়, এখানে রিফ্লেক্স মানে হচ্ছে প্রতিফলিত, তার যে বিলিফ অথবা যে বিশ্বাসটা প্রতিফলিত হয়, কোন বিশ্বাসটা প্রতিফলিত হয়? এ, পভার্টি ক্যান নেভার বি কমপ্লিট ক্যান বি কমপ্লিটলি এলিমিনেটেড থ্রু চ্যারিটি। এটা কি মাদার টেরিসার বিশ্বাস ছিল? আমরা যে টেক্সটটা পড়লাম সেখানে কোথাও কি পভার্টির কথা আসলে আমরা পেয়েছি? উত্তরটা হচ্ছে যে না, সেখানে পভার্টি, হ্যাঁ পভার্টিগ্রস্ত মানুষের কথা বলা হয়েছে, বাট পভার্টিকে এলিমিনেট করার ব্যাপারে কিন্তু মাদার টেরিসা কিছু বলেননি, বা তার কাজের স্ফিয়ারের মধ্যে এটা ছিল না। তিনি ডেস্টিটিউট এবং যারা আসলে ডাইং ডেস্টিটিউট ছিলেন তাদের যত্ন নিতেন, সুতরাং এটা আসলে কোনো অবস্থাতে হবে না। এরপরে ডি নাম্বার অপশনটা আমরা যদি দেখি, সিক পিপল শুড অলওয়েজ বি সেপারেটেড ফ্রম সোসাইটি। যারা অসুস্থ মানুষ তাদেরকে সমাজ থেকে পৃথক করে রাখা উচিত। এটা কি তিনি বলতেন? অফকোর্স নট, উনি তাদেরকে আরো যত্ন দিতেন, সুতরাং এটা তো কোনোভাবেই হতে পারে না। সি, রিলিজিয়াস ইনস্টিটিউশনস শুড রিপ্লেস ফ্যামিলিজ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পরিবারকে রিপ্লেস করে ফেলা উচিত। তিনি এটা কি কখনো বলতেন? অবশ্যই না। তিনি শি ওয়াজ এ স্ট্রং অ্যাডভোকেট ফর
বিং উইথ ফ্যামিলি, তিনি পরিবারের সাথে থাকার ব্যাপারে খুব বড় অ্যাডভোকেট ছিলেন, তিনি ওই ব্যাপারে সমর্থন প্রদর্শন করতেন। সুতরাং সি তো কোনোভাবে হবেই না। বি নাম্বার কি, এভরি পার্সন ডিজার্ভস দ্য ডিগনিটি অ্যান্ড কেয়ার ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ। সব মানুষের প্রাপ্য, কি প্রাপ্য? ডিগনিটি অ্যান্ড কেয়ার, অর্থাৎ তাদের যে মানে মর্যাদা এবং যত্ন, এটা তারা পেতে বাধ্য। কখন কখন তারা এটা পাবে? ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইফ, অর্থাৎ জীবনের শেষ পর্যন্ত তারা এইটা পেতে অঙ্গীকারবদ্ধ। আমরা তাদেরকে সমাজ হিসেবে তাদেরকে এটা দিতে অঙ্গীকারবদ্ধ, এটা তারা ডিজার্ভ করে। তিনি এটা কি মনে করতেন? মোস্ট ডেফিনেটলি ইয়েস, তিনি এটাই মনে করতেন। এবং আমরা কারেক্ট অ্যান্সারটা যদি দেখি এটাই হবে, এভরি পার্সন ডিজার্ভস ডিগনিটি অ্যান্ড কেয়ার ইভেন অ্যাট দ্য এন্ড অফ দেয়ার লাইফ। তাদের জীবনের শেষেও তারা ডিগনিটি এবং কেয়ার ডিজার্ভ করতেন। আচ্ছা, এরপর কি আছে? দ্য ফ্রেজ গিভ আনটিল ইট হার্টস মোস্ট নিয়ারলি সাজেস্ট, অর্থাৎ উনি যে একটা কথা বলেছিলেন যে মানে শেষ পর্যন্ত দেওয়ার ব্যাপারে উনি যে একটা কথা বলেছিলেন, এটা মূলত কি ইন্ডিকেট করে? গিভিং অনলি ওয়েন ওয়ান হ্যাজ এক্সট্রা রিসোর্সেস। শুধু কি সেটা না, তিনি কিন্তু একদম শেষ পর্যন্ত দিতে বলেছেন। হ্যাঁ, তোমার যখন অতিরিক্ত থাকবে তুমি তখন অবশ্যই দেবে, বাট এখানে কিন্তু তোমার লিমিটেড থাকলে সেখান থেকেও তিনি তাদেরকে দিতে বলেছেন, পরিবারের প্রতি তিনি দিতে বলেছেন। সুতরাং এ কোনোভাবেই হবে না। ডি নাম্বার কি, গিভিং আপ অল ফ্যামিলি রেসপন্সিবিলিটি, সব পরিবারের আমাদের যে দায়িত্ব সেটা বর্জন করা, এটা কি হবে? অবশ্যই না, এটা কোনোভাবেই হবে না। আচ্ছা, এরপর কি, সাফারিং ফিজিক্যালি ওয়াইল হেল্পিং আদার্স, অন্যদেরকে সাহায্য করার ক্ষেত্রে শারীরিকভাবে কষ্ট পাওয়া। শারীরিকভাবে কি তিনি শুধু কষ্টের কথা বলেছেন? তিনি কিন্তু বলেছেন সামওয়ান ক্যান বি লোনলি, সিক অর ওয়ারিড। তো একটা ওয়ারিড অথবা একটা সিক মানুষ, কিংবা সিক মানুষকে সাহায্য করার ক্ষেত্রে আসলে হয়তো শারীরিক কষ্ট হতে পারে, হয়তো তোমার কিছু ফিজিক্যাল এফেক্ট ওখানে দিতে হতে পারে। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট সামওয়ান হু ইজ লোনলি, কেউ একটা হয়তো একাকী, তুমি কি তাকে সাহায্য করার জন্য কি আমাদের ফিজিক্যালি খুব বেশি কষ্ট করতে হবে? উত্তরটা হচ্ছে না। সুতরাং এটাও কিন্তু হবে না। বি, হেল্পিং আদার্স ইভেন ওয়েন ইট রিকোয়ার্স পার্সোনাল স্যাক্রিফাইস, অন্যদের সাহায্য করো যদিও বা সেটাতে ব্যক্তিগত যে আমাদের স্যাক্রিফাইস অথবা ব্যক্তিগত বিসর্জন দিতে হলে অন্যদেরকে সাহায্য করো। উত্তরটা হচ্ছে এটাই, যে হেল্পিং আদার্স ইভেন ওয়েন ইট রিকোয়ার্স পার্সোনাল স্যাক্রিফাইস, এটাই হচ্ছে গিভ আনটিল ইট হার্টস এই ফ্রেজটার যে অর্থটা। অর্থাৎ এটাই মূলত এটার অর্থটা। আমরা অ্যান্সারটা যদি দেখি, এটা হবে আমাদের অ্যান্সার, হেল্পিং আদার্স ইভেন ওয়েন ইট রিকোয়ার্স পার্সোনাল স্যাক্রিফাইস। আচ্ছা, এই এমসিকিউটার দুঃখজনকভাবে উত্তরটা দেয়াই আছে। হোয়াট ক্যান বি ইনফার্ড, ইনফার্ড মানে কি? বোঝা যেতে পারে। ইনফার্ড মানে হচ্ছে বোঝা যায়। কিসের থেকে বোঝা যায়? কিসের থেকে বোঝা যায়? ফ্রম দ্য মিশনারিজ অফ চ্যারিটিজ এফার্টস, অর্থাৎ মিশনারিজ অফ চ্যারিটি যারা ছিলেন তাদের এফার্ট টু ফাইন্ড জবস ফর দ্য সার্ভাইভার্স, অর্থাৎ সার্ভাইভার্সদের জন্য যে তারা চাকরি খোঁজার চেষ্টা করতেন, এই বিষয়টা থেকে কি বোঝা যায়? দ্য কনসার্ন ওয়াজ লিমিটেড টু কিপিং দ্য পিপল অ্যালাইভ, শুধুমাত্র কি তাদের কনসার্নটা কি তাদেরকে বাঁচিয়ে রাখা পর্যন্তই ছিল? উত্তরটা হচ্ছে না। তারা কিন্তু তাদেরকে শুধুমাত্র বাঁচিয়ে রাখতে না, বেঁচে থাকার পরে তাদের আগামী যে জীবনটা আছে সেই জীবনটা কিভাবে অতিবাহিত হবে সেটাও কিন্তু তারা ব্যবস্থা করার জন্যই তারা জবটা খুঁজছিলেন। অর্থাৎ এটা কিন্তু হবে না। এই জন্য দে এক্সপেক্টেড সার্ভাইভার্স টু বিকাম নানস, তারা কি তাদেরকে নানস হওয়াতে এক্সপেক্ট করতেন? উত্তরটা হচ্ছে না। বিকজ যদি নান হওয়াতে এক্সপেক্ট করতেন, প্রথমত নানরা শুধুমাত্র মহিলা হন, সুতরাং ওখানে পুরুষরাও ছিলেন, ওখানে চিলড্রেনরাও ছিল, সুতরাং দ্যাটস নট পসিবল। আর একটা বিষয় হচ্ছে, যদি তারা নান করতে চাইতেন তাদেরকে, তাহলে ওখান থেকেই তারা করতেন, আলাদা করে জব খোঁজার ব্যাপারে তো কোনো কথা হতো না। সো এই জন্য আসলে এই জিনিসটাও কিন্তু মূলত এখানে হবে না। আচ্ছা, সো এই জন্য আসলে এটাও হবে না। দ্য বিলিভড এমপ্লয়মেন্ট ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন কম্প্যাশন, তারা কি এটা মনে করতেন যে এমপ্লয়মেন্ট বা যে কর্মসংস্থান এটা জীবনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল? মোস্ট ডেফিনেটলি নট। কারণ মাদার টেরিসার পুরো যে জীবন এবং তার যে কাজ, অল অফ ইট ওয়াজ সেন্টার্ড অ্যারাউন্ড কম্প্যাশন এবং হেল্পিং আদার্স। তো এমন একটা মানুষ যিনি আসলে তার পুরো কাজটাই আসলে ছিল যে মানুষকে সাহায্য করার ব্যাপারে, তিনি মোস্ট সার্টেনলি এই জিনিসটা মনে করবেন না যে এমপ্লয়মেন্ট ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন লাইফ অর কম্প্যাশন। এটা তো অবশ্যই হবে না। সেই জন্যই আসলে আমাদের এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে? দ্য সার্ভিস এইমড অ্যাট লং টার্ম রিহ্যাবিলিটেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইমিডিয়েট কেয়ার, অর্থাৎ তাদের যে সেবাটা, তাদের যে পরিষেবাটা, সেটা কিসের, সেটা লক্ষ্য কী ছিল? সেটা লক্ষ্য ছিল যে তাদেরকে লং টার্ম একটা রিহ্যাবিলিটেশন দিবেন, অর্থাৎ আগামী দিনেও তারা যেন
সঠিকভাবে বেঁচে থাকতে পারেন এবং সঠিকভাবে তাদের ভালোভাবে সুন্দর করে তাদের জীবনটা নির্বাহ করতে পারেন, সেই দিকে একটা লক্ষ্য রেখে তারা, এবং অ্যাজ ওয়েল এজ ইমিডিয়েট কেয়ার, অর্থাৎ ইমিডিয়েটলি তাদের যে অ্যাটেনশনটা প্রয়োজন ছিল রিলেটেড বি মেডিকেল, তাদের হয়তো খাবার লাগতো, সেই অ্যাটেনশনটা দেওয়ার পাশাপাশি তারা যেন পরবর্তী জীবনটা সুন্দরভাবে লিড করতে পারে সেই বিষয়টার দিকে কিন্তু তারা নজর রাখতেন। আচ্ছা, এরপরে অ্যাকর্ডিং টু মাদার টেরিসা, ওয়ার ডাজ লাভ বিগিন? মাদার টেরিসার বক্তব্য অনুযায়ী ভালোবাসার শুরু কোথায়? এটা একটা ডাইরেক্ট কোট ছিল। উনি কি বলেছিলেন ইন সোসাইটি? না। উনি কি বলেছিলেন ইন রিলিজিয়াস ইনস্টিটিউশনস? না। উনি কি বলেছিলেন এমং পুয়ার পিপল? ভালোবাসা কি শুধু দরিদ্র মানুষের মধ্যে সৃষ্টি হবে? উত্তরটা হলো না। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাট হোম। কোটটা কি ছিল? ওনার যে কোটটা ছিল, উই মাস্ট রিমেম্বার দ্যাট লাভ বিগিনস এট হোম। আমাদের মনে রাখতে হবে ভালোবাসার সৃষ্টি হয় ঘরে, অ্যান্ড দ্য ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি। আমাদের পরিবারের যে, আমাদের মানব জাতির ভবিষ্যৎটা পরিবারের মধ্যেই নিহিত। তুমি যদি তোমার পরিবারের প্রতি ভালোবাসা না দেখাও, মানুষ যদি পরিবারের প্রতি ভালোবাসা না দেখায়, দেন দ্য ফিউচার অফ হিউম্যানিটি ইজ এক্সট্রিমলি ডার্ক। সেক্ষেত্রে মানব জাতির ভবিষ্যৎটা বড়ই অন্ধকার। তো এই কথাটা তিনি বলেছিলেন। আচ্ছা, এরপর কি আছে? ওয়াই ডিড মাদার টেরিসা এস্টাবলিশ নির্মল হৃদয়? মাদার টেরিসা কেন নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেছিলেন? টু প্রোভাইড এডুকেশন টু দ্য পোর চিলড্রেন। তিনি কি যারা দরিদ্র শিশুরা ছিল তাদেরকে শুধু এডুকেশন দেওয়ার জন্য? উত্তরটা হচ্ছে না। কারণ এডুকেশন তিনি দেওয়ার পাশাপাশি আসলে মূলত কেয়ার করাটা, কিংবা আসলে মানে যত্ন করে একটা মানুষ, একটা ডাইং ডেস্টিটিউট মানুষকে যত্ন করে ফিজিক্যাল একটা ফিটনেসে নিয়ে আসা, এটা মূলত তাদের প্রতিষ্ঠানের একটা মেইন কাজ ছিল। সুতরাং এইটা মোস্ট ডেফিনেটলি হবে না। আচ্ছা, এরপর টু ট্রেন দ্য মিশনারিজ অফ চ্যারিটি। শুধু কি মিশনারিজ অফ চ্যারিটিদের ট্রেন করাটা তার কাজ ছিল? উত্তরটা হচ্ছে না। কারণ অফকোর্স তাদের আরও আসলে অনেক বড় কাজের পরিধি ছিল। সুতরাং এটাও হবে না। টু কেয়ার ফর দ্য সিক অ্যান্ড দ্য ডাইং ডেস্টিটিউট পিপল। এটা কি হতে পারে? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই হতে পারে। কেননা ওনার প্রতিষ্ঠানের মূল কাজটা কি ছিল? উনি কলকাতার পথে যারা আসলে সেই সময় দুর্ভিক্ষ আক্রান্ত মানুষজন ছিল, দোজ হু আর এফেক্টেড বাই দ্য ফ্যামাইন, উনি তাদেরকে নিয়ে আসতেন, উনি তাদেরকে খাবার দিতেন, উনি তাদের যত্ন করতেন, এবং এসেনশিয়ালি তাদেরকে আসলে একটা সুস্থ একটা পরিবেশে যেন তারা মানে ভালোভাবে সুন্দরভাবে তাদের জীবনটা কাটাতে পারে, এমনকি যদি তাদের শেষ ক্রান্তিকালেও তারা থাকে, তাও যেন তারা সুন্দরভাবে জীবনটা কাটাতে পারে, সেটা দেখা ছিল তার লক্ষ্য। সুতরাং এইটা আমাদের অ্যান্সার হবে, এবং এই যে অপশনটা, এটা যদিও হবে না, তাও অ্যান্সারটা কি সেটা একটু বলে দিই। টু প্রোভাইড এমপ্লয়মেন্ট টু দ্য হোমলেস পিপল। যারা মানে গৃহহীন মানুষ ছিলেন তাদেরকে শুধু এমপ্লয়মেন্ট দেওয়া তাদের কাজ ছিল? মোস্ট সার্টেনলি নট। আচ্ছা, তো এটাই হচ্ছে এটার অ্যান্সার, সি, টু কেয়ার ফর দ্য সিক অ্যান্ড ডাইং ডেস্টিটিউট পিপল। অ্যান্ড উইথ দ্যাট উই কনক্লুড আওয়ার স্টাডি অফ দিস স্পেসিফিক সিন প্যাসেজ, লাভ ফর হিউম্যানিটি। এখানে আসলে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। আমরা মাদার টেরিসা, যিনি আসলে একজন অসাধারণ মানুষ ছিলেন, আমরা তার জীবন এবং তার আসলে মূলত তার যে কার্যক্রম সেই সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং আমরা আরও কিছু এমসিকিউজও সলভ করেছি, এবং আমরা কিছু ভোকাবুলারি জানতে পেরেছি। তোমরা ভোকাবুলারিগুলো খুব ভালো করে দেখবে, এবং এই ইউনিটের উপর তোমাদের কাছে যেই বইগুলো আছে সেই বই থেকে এই ইউনিটটা বের করে বা এই লেসনটা বের করে অবশ্যই এটা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। আগামীতে ইনশাল্লাহ আমরা আরও ইংরেজি প্রথম পত্রের বিভিন্ন লেসন এবং বিভিন্ন ইউনিট সহ অন্য অন্য যে আইটেমসগুলো আছে আমরা সেগুলোর উপর আমাদের ক্লাসে নিয়ে আসবো। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি, স্টে ব্লেসড। দিস ইজ শাহজাদ বিন মাহমুদ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট, সাইনিং অফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।